ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভগবানপুর পঞ্চায়েতে ধাক্কা খেল বিজেপি, দখল নিল তৃণমূল। 7ই এপ্রিল চাকরি হারাদের সভাতে যাবেন মুখ্যমন্ত্রী। একই দিনে পাল্টা কালীঘাট চলো ডাক বিজেপির। নওশাদ সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় হুইপ অমান্য, লোকসভার ওয়াকফ বিতর্কে অ্যাবসেন্ট তৃণমূলের 3 সাংসদ, শান্তি নিয়ে জল্পনা। অর্জুন সিংকে ফের নোটিশ, পুলিশের নথি সহ লাইসেন্স প্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বড় ধাক্কা খেল বিজেপি। ভগবানপুর 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে এতদিন ছিল পদ্ম শিবিরের দখলে, কিন্তু শুক্রবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নতুন করে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ দখল করলো। প্রধান পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের উমা রানী ভুইয়া এবং উপপ্রধান হয়েছেন শেখ আনোয়ার আলী। ভোট গ্রহণ হয় শান্তিপূর্ণভাবে। 22 আসনের এই পঞ্চায়েতে আগে তৃণমূল ও বিজেপি দুই দলই 11টি করে আসন পেয়েছিল, ফলে টসের মাধ্যমে বিজেপি প্রধান হয়েছিল। তবে মাসখানেক আগে বিজেপির প্রধানের অস্বাভাবিক মৃত্যুর কারণে পদটি শূন্য হয়ে পড়ে। এরই মধ্যে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ার বিজেপির সংখ্যা 8-এ নেমে আসে এবং তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 12। সেই প্রেক্ষিতে শুক্রবারের প্রধান নির্বাচনে 12 জন তৃণমূল সদস্য একজোটে ভোট দেন। বিজেপি পায় মাত্র 8টি ভোট। তৃণমূল নেতৃত্ব এই জয়কে জনতার রায় বলে অভিহিত করেছেন। ভগবানপুর 1 ব্লকে তৃণমূল সভাপতি রবীন চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা এবং যুব সভাপতি সৌরভ কান্তি বেরা তৃণমূল বোর্ড গঠনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এই জয়কে ঘিরে দলের কর্মী ও নেতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বহুদিন পরে এই পঞ্চায়েত পুনরায় দখলে নেওয়ায় রাজনৈতিক মহলে তৃণমূলের প্রভাব আরো জোরদার হলো বলেই মত বিশ্লেষকদের। আসছি পরবর্তী সংবাদে। আগামী 7ই এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সভায় যাবেন বলেই নবান্ন থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেদিনই পাল্টা কর্মসূচির ঘোষণা করেছে বিজেপি। সোমবার কালীঘাট চলো ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির যুব মোর্চা জানিয়েছে কলকাতায় মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি যাবে তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর হতাশায় ভেঙে পড়ার ছবি দেখা যাচ্ছে। তারাই 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা ডেকেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তার বার্তা ছিল, আমি জানিয়েছি তাদের সভায় যাব, তবে বলছি মানসিক চাপ নেবেন না, ধৈর্য হারাবেন না। একই সঙ্গে প্রশ্ন তোলেন, কেউ যদি ভালো বন্ধ করে বসেন তার দায় কার? তৃণমূল বিরোধীরা অবশ্য কোনো সময় নষ্ট না করেই বিক্ষোভ প্রকাশ করেছে, রাস্তাতেও নেমে পড়েছে, জেলায় জেলায় কর্মসূচি শুরু হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাকরি হারাদের কথা শুনতে যাবেন নেতাজি ইন্ডোরে, তখন বিজেপির কালীঘাট চলো কর্মসূচি যে রাজ্যের রাজনৈতিক পারদ আরো বাড়িয়ে দিবে তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তো স্পষ্ট জানিয়েছেন, সরকার বিরোধী স্লোগান পোস্টারে শহর ভরিয়ে দেবেন সেদিন। সুপ্রিম কোর্টের রায় শোনার পর মমতার বক্তব্য ছিল তিনি এই রায় মানতে পারছেন না। সম্প্রতি এক বিচারপতির বাড়ি থেকে নগদ 15 কোটি টাকা বাজেয়াপ্ত হয়, সেই বিচারপতিকে বদলি করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, চাকরি হারাদের বদলিও করা যেতে পারত। আর চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যাদের চাকরি গিয়েছে তাদের কেউ গৃহ ঋণ নিয়ে রেখেছেন, কেউ গাড়ির জন্য ঋণ নিয়েছে, কারো সন্তান ভালো স্কুলে পড়ে, কারো মায়ের শরীর খারাপ। এতগুলো মানুষের ভার কে নেবে? কেউ যদি ভালো মন্দ করে বসেন তার দায়ী বা কার? আমরা চাই না একটা কোনো ঘটনাও ঘটুক। বিরোধী একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অবশ্য মমতা সরকারকে দায়ী করা হয়েছে এই গোটা পরিস্থিতির জন্য। তাদের স্পষ্ট মত, সরকারে দুর্নীতি করেছে, তাই সব দায় তাদেরই নিতে হবে। আসছি পরবর্তী সংবাদে। রাজ্যসভা ও লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর থেকে উত্তেজনা অব্যাহত শহর কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী পড়লেন বিপাকে। তাকে আইনি নোটিশ পাঠিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার গভীর রাত পর্যন্ত এই বিল নিয়ে আলোচনা হয়েছে লোকসভায়। গভীর রাতে অল্প কিছু ভোটের ব্যবধানে লোকসভায় বিলটি পাশ করিয়ে নেয় মোদী সরকার। ওই আলোচনার দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় হাজির ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। সংসদে অভিষেকের উপস্থিত থাকা নিয়ে এক বিবৃতিও দিয়েছেন নওশাদ। এরপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু ভাঙড়ের বিধায়ককে আইনি নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি বলা হয়েছে বিধায়কের বিবৃতি সঠিক নয়। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে এই বক্তব্যের কারণ দর্শানোর কথা বলা হয়েছে, অন্যথায় আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশে বলা হয়েছে, সংসদে
অভিষেকের উপস্থিতি নিয়ে নওশাদ গুজব ছড়াচ্ছেন। তার বিবৃতি ও অভিযোগ মিথ্যা, আর এই অভিযোগে অস্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সাংসদ অভিষেকের সহানুভূতি ও সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে, আর ঠিক সেই কারণেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিষেক। নওশাদকে যে নোটিশ পাঠানো হয়েছে তার সঙ্গে সেদিন অভিষেকের লোকসভায় উপস্থিত থাকারও ছবি পাঠানো হয়েছে। বিলটি নিয়ে ভোটাভুটির সময় শুরু থেকে বিল পাস হওয়ার সময় শেষ পর্যন্ত লোকসভায় হাজির ছিলেন তৃণমূল সাংসদ। নওশাদের অভিযোগ ছিল তিনি লোকসভায় এই আলোচনা অনেকক্ষণ দেখেছিলেন, কিন্তু সেখানে অভিষেককে দেখতে পাননি। অভিযোগের পাল্টা উত্তরের সঙ্গে আইনি নোটিশের খোঁচাও খেলেন ভাঙড়ের বিধায়ক। এখন এই নোটিশের কি উত্তর তিনি দেন সেটাই এখন দেখার। আসছি পরবর্তী সংবাদে। দলীয় হুইপ জারি করার পরেও পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশেষ বাজেট অধিবেশনের শেষ 2 দিন গড় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক। তৃণমূল পরিষদীয় সূত্রের খবর, নির্দেশ অমান্য করে অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে দাঁড়ায় 30। বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পথে দল। জানা যাচ্ছে বাজেট অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের তালিকায় রয়েছে 2 তারকা সাংসদ দেব এবং শতাব্দী রায়ের নাম। এছাড়াও রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এখন দেখার অনুপস্থিতির জন্য তাদের বিরুদ্ধেও কোনো শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা। সূত্রের খবর, ওয়াকফ বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনীয় লোকসভায় পেশ করার আগে যখন তা নিয়ে আলোচনা চলছে, সেই পর্বেও গড় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের এই 3 সাংসদ। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিষয়টি সামনে নিয়ে আসেন। দলের 3 সাংসদের মধ্যে একমাত্র দেব নাকি আগে থেকে তার অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন। জানা যাচ্ছে ওই সময় তিনি ঝাড়খণ্ডে শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন। তবে বাকি 2 জন কেন উপস্থিত থাকতে পারেননি সে সম্পর্কে তারা দলকে কিছুই জানাননি বলেই দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই লোকসভার পর রাজ্যসভাতেও ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর মিললেই ওই বিল আইনে পরিণত হবে। কিন্তু এরই মাঝে তৃণমূলের অন্দরের প্রশ্ন উঠছে, অনুপস্থিত তৃণমূল সাংসদরা কি তাহলে ওয়াকফ সংশোধনী বিলের গুরুত্ব বোঝেন নেই? তাই কি যখন ওয়াকফ বিলের সংশোধনী লোকসভায় পেশ করার আগে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সেই পর্বে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এই 3 সাংসদ। সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দলের এই 3 সাংসদের অনুপস্থিতিতে নাকি দলীয় নেতৃত্বের একাংশ ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, পারিবারিক কারণে তিনি ওই সময় লোকসভায় হাজির হতে পারেনি। ওই দিনই যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা করা হবে এবং বিলটি পেশ হবে তা নাকি তিনি জানতেন না। তিনি আগে থেকে জানলে অবশ্যই সংসদে উপস্থিত থাকতেন বলে জানিয়েছেন। আসছি পরবর্তী সংবাদে। ভাটপাড়ার বোমা গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। তারই মধ্যে ভাটপাড়া তৃণমূল নেতাকে ফের নোটিশ পাঠালো জগদ্দল থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার দুপুরের মধ্যে অর্জুনকে নথি সহ লাইসেন্স প্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এর আগে মজদুর ভবনে সিসিটিভি ফুটেজ জমা দিতে বলা হয়েছিল। অর্জুন অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন থানায় তিনি যাবেন না। বিজেপি নেতার কথায়, পুলিশকে দিয়ে তৃণমূল আমাকে মারতে চাইছে, আদালত বললে তবেই রিভলভার জমা দেব। অর্জুনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, অর্জুনকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, ওর কোনো ক্ষতি হলে আমরা রাজ্য সরকারকে ছেড়ে কথা বলবো না। সম্প্রতি ভাটপাড়ায় গুলিকাণ্ডে একজন আহত হন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন। অভিযোগ ছিল যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তারা পরিস্থিতি সামাল দেন। অর্জুন সিং এর পাল্টা দাবি ছিল পুলিশের সামনে দুষ্কৃতীরা 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছে, তার বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। এই ঘটনার তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। তারপর একাধিকবার তলব করা হয়েছিল তাকে, কিন্তু কোনো তলবে তিনি সাড়া দেননি। উল্টে তাকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে জেলের মধ্যে মেরে ফেলা হতে পারে বলে পুলিশের বিরুদ্ধে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি নেতা। এরপরেই তাকে গ্রেপ্তার করতে চেয়ে ব্যারাকপুরের আদালতে আবেদন করে পুলিশ। ইতিমধ্যে হাইকোর্ট থেকে যার রক্ষা কবচ নিয়ে এসেছেন অর্জুন।